বিশেষ করে এই সময় জলবায়ু পরিবর্তনের কারণে কর্মসংস্থানে কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার কমিশনের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান আহমেদ। জনাব সুলতান আহমেদ, স্বাগত জানাচ্ছি। জি, আপনাকে ধন্যবাদ। আমরা দেখলাম যে আজকে আপনাদের শ্রমিক সংগঠনগুলো একটি অনুষ্ঠান করেছে, যেখানে মূলত মূল বিষয় ছিল যে জলবায়ু পরিবর্তনের সাথে শ্রমিকদের কর্মসংস্থান এবং নানা ধরনের ঝুঁকির বিষয়টি উঠে এসেছে এবং তারা COP30 সহ বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনগুলোতে তারা অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছে। বিষয়টি নিয়ে কি বলবেন, আসলে এটার প্রয়োজনীয়তা কতটুকু? অনেক ধন্যবাদ বিষয়টি নিয়ে দেশ টিভিতে আলোচনা করার জন্য। আপনার যথার্থই বলেছেন এবং আপনার জেনেছেন যে 10 দফা দাবিনামা একটি শ্রমিক আন্দোলন যারা শ্রমিকদের নিয়ে কাজ করে বাংলাদেশে বা ক্লাইমেটে জলবায়ু পরিবর্তনের যে অভিঘাত বিশেষ করে শ্রমিকদের উপরে, তাদের সম্মিলিত একটি অ্যালায়েন্স হচ্ছে জাস্ট ট্রানজিশন অ্যালায়েন্স। ইতিমধ্যেই বাংলাদেশ সরকার যে তার যে নীতিমালা তৈরি করেছে, সেই নীতিমালায় কিন্তু জাস্ট ট্রানজিশনটা অর্থাৎ ন্যায্য রূপান্তর। আমরা জানি যে জলবায়ু পরিবর্তনের কারণে শ্রমিক ক্ষতিগ্রস্ত হচ্ছে, চাকরি হারাচ্ছে, স্থানান্তর হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়, তার বাড়িঘর হারাচ্ছে। এক্ষেত্রে সরকারের অনেক নীতিমালাও আছে, কিন্তু এই সরকারের নীতিমালাটা আমরা চাচ্ছি সবসময় যেটি যেন ন্যায্য হয়, অর্থাৎ শুধুমাত্র শ্রমিক চাকরি হারাবে, তাকে কারখানা বন্ধ হবে, সরকার আপনার একটা গ্রিন এনার্জিতে রূপান্তরিত হবে বা অটোমেশনে যাবে, এটাই শেষ কথা না। শ্রমিকের কাজের সুরক্ষা দিয়ে করতে হবে, এটি হচ্ছে মূল দাবি। এবং এই নীতিমালা যে হবে হচ্ছে এবং এই যে পুনর্বাসন প্রক্রিয়াটা হবে, বিকল্প কর্মসংস্থান হবে বা যে তহবিল বরাদ্দের জন্য যে চেষ্টাটা করা হচ্ছে তৃতীয় বিশ্বের দেশগুলো বাংলাদেশ সহ করতেছে, সেখানে সব ক্ষেত্রে যেন শ্রমিকরা সম্পর্ক থাকে। আন্তর্জাতিক শ্রমিক আন্দোলন, শ্রমিক সংগঠনগুলোর ব্যাপারে সবসময় সোচ্চার, তারা আন্তর্জাতিক পরিসরে সোচ্চার, কিন্তু বাংলাদেশে দেখা যাচ্ছে যে শ্রমিকদের আন্দোলনের পক্ষ থেকে শ্রমিক সংগঠন, ট্রেড ইউনিয়ন এবং অন্যান্য যারা শ্রমিকদের নিয়ে কাজ করে প্রত্যেকেই দীর্ঘদিন যাবত এটা নিয়ে আলোচনা করলো। সরকারি নীতি নির্ধারণ পর্যায়ে কিন্তু তাদের কোনো অংশগ্রহণ নাই, তাদের সাথে কোনো আলোচনা করা হয় না। এবং বিশেষ করে এর যে একটা পর্যালোচনা করা হবে, ক্ষতিগুলো কি কি চিহ্নিত করা, কোন কোন যেখানে দেশেই আসলে সরকার শ্রমিকদের সাথে কোনো অংশগ্রহণ করছে না, সেখানে আন্তর্জাতিক এই ধরনের অনুষ্ঠানে আসলে আপনারা গিয়ে কতটুকু আসলে সরকারকে এই ব্যাপারে প্রেসারাইজ করতে পারবেন? না, এখানে কিন্তু আসলে আন্তর্জাতিক অনুষ্ঠানে যাওয়ার জন্য কোনো দাবি করা হয়নি। এখানে যেটা করা হয়েছে যে দেশে নীতি নির্ধারণ, এর বাস্তবায়ন, চিহ্নিতকরণ এবং পুনর্বাসনের যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়া যেন শ্রমিকদের প্রতিনিধি যুক্ত করা হয়। আর আন্তর্জাতিকভাবে সরকার যে দাবিগুলো করতেছে, সেখানে আমরা বলেছি যে আমরা সেখানে দেশের পক্ষে একত্রিত হতে চাই। যেমন আমাদের যে আপনার $1 ট্রিলিয়ন যে ক্ষতিপূরণ অথবা বিভিন্ন ভাবে যে টেকনিক্যাল সহযোগিতা পাওয়ার, এই ব্যাপারে আমরা অংশগ্রহণ করতে চাই। এখানে কিন্তু কপে যাওয়ার ব্যাপারটা এরকম না, কিন্তু যেখানে যারা যাবে তারা যেন আমাদের এই দাবিগুলো উত্থাপন করতে পারে, সেটি হচ্ছে মূল বিষয়টা। এবং বাংলাদেশের অভ্যন্তরে যে সকল কার্যক্রম চলতেছে, সেখানে যেন শ্রমিক প্রতিনিধিদের অংশগ্রহণটা থাকে, এটি হচ্ছে মূল কারণ। দেখা যায় যে উপরিকাঠামোতে বসে যে নীতি নির্ধারণ হয়, সেটা খুব বেশি একদম সুনির্দিষ্ট ভাবে ক্ষতিগ্রস্ত শ্রমিকদেরকে লক্ষ্য করে এবং তাদের চাকরির নিরাপত্তা নিশ্চিত করে তাদেরকে কিভাবে বিকল্প কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন করা যায়, ব্যাপারটা কিন্তু না। অর্থাৎ পুরো ব্যাপারটা কিন্তু ইন্টিগ্রেটেড না, হ্যাঁ, এক পেশে এক ধরনের ব্যাপার, সেটাকে আমরা আলোচনা করি। জনাব সৈয়দ সুলতান আহমেদ আমাদের সাথে আছেন। একটু আমরা জানতে চাই, আসলে যেখানে 3 পক্ষ মিলে আসলে একটা সিদ্ধান্ত নিয়েছেন বিশেষ করে শ্রম আইনের ব্যাপারে, সেখানে এই যে পরিবর্তন এবং ব্যবসায়ীদের সাথে এক ধরনের ভুল বোঝাবুঝি, সেটির আসলে উৎপত্তিটা কোথায়? অনেক ধন্যবাদ। আসলে এটি ত্রিপুরা, আমি যতদূর জানি হাতেম ভাই ত্রিপক্ষীয় কমিটির সদস্য এবং উনি একটি দায়িত্বপ্রাপ্ত বিজনেস অ্যাসোসিয়েশন সভাপতি। আমি প্রথমে বলতে চাই যে ট্রেড ইউনিয়নের বাজার বসানো শব্দটা আমি আপত্তি করতেছি। ট্রেড ইউনিয়ন একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত সাংবিধানিক একটি অধিকার, মানবাধিকার তারা স্বীকৃত, এবং ট্রেড ইউনিয়ন সুষ্ঠু শিল্প সম্পর্ক, উৎপাদন, শ্রমিক অধিকারের রক্ষা এবং শ্রমিককে প্রতিনিধিত্ব করার জন্য, আবার মালিকের পক্ষ থেকে শ্রমিকদের কাছে পৌঁছানোর জন্য একটা বৈধ স্বীকৃত মাধ্যম। এটি আসলে আমার মনে হয় যে
ওইরকম একটা পর্যায় থেকে এই ধরনের ট্রেড ইউনিয়ন সম্পর্কে এই ধরনের মনোভাব না থাকাই ভালো। তিনারা যেটা বলতে চাচ্ছেন যে আসলে 20 জন সদস্য মিলে যখন ট্রেড ইউনিয়ন আসলে বাজার বলতে কিছু নাই। ট্রেড ইউনিয়ন আগে 3টা করতে পারতো, এখন 5টা করতে পারবে। আগে আনুপাতিক হারে করতে পারতো, এখন সংখ্যা। এবং এই যে আমি যতদূর জানি, এখনো তো গেজেট প্রকাশিত হয়নি, আমি যতদূর জানি যে এটা 20 জন হচ্ছে সর্বনিম্ন। এখানে যেখানে 1000 শ্রমিক থাকবে সেখানে আরো বেশি, কোথাও 300, কোথাও 400 এটার বিধান আছে। বরঞ্চ এখানে ছোট কারখানার শ্রমিকরা সমস্যায় পড়বে, যে তাদেরকে 20 জন, যেখানে 30 জন বা 40 জন শ্রমিক আছে, তাদেরকে অর্ধেকের বেশি শ্রমিককে সংগঠিত করতে হবে। ভারতের কথা যেটা বলা হয়েছে, ভারতে 100 জন অথবা 10%। তার মানে ভারতে কিন্তু 50,000 শ্রমিক আছে, এমন কারখানাও আছে, এমন ইন্ডাস্ট্রি আছে, সেখানে কিন্তু 100 জন হলে ইউনিয়ন করতে পারে। এখানে সংখ্যাটা খুব মুখ্য না, কিন্তু মুখ্যটা হচ্ছে ইউনিয়ন করার পরিবেশটা তৈরি আছে কিনা। যদি ইউনিয়নকে ফাংশন করতে দেওয়া হয়, আজকে বাংলাদেশের আমাদের শিল্পক্ষেত্রে যে আমরা প্রায়শই যে ঘটনাগুলো দেখি, শ্রমিকের চাকরি, আপনার কারখানা বন্ধ হয়ে যায়, বকেয়া মজুরি থাকে। আজকে বিজিএমই বলেছে অনেক কারখানা বন্ধ। এই প্রক্রিয়াটা আসলে হয়েছে যেহেতু মালিক শ্রমিকের কারখানার অভ্যন্তরে নিজেদের মধ্যে প্রতিনিধিত্বের মাধ্যমে যোগাযোগের কোনো ব্যবস্থা নেই। সুতরাং এটা ইউনিয়ন কার্যকর, যেহেতু আনুপাতিক হারে ইউনিয়ন করতে গেলে একটা অসম্ভব ব্যাপার তৈরি হয়েছিল, প্রশাসনিক জটিলতা, মালিকদের নেতিবাচক একটা, সবসময় একটা নেতিবাচক ব্যবস্থার ফলে, এই জন্যই এই প্রস্তাবটা করা হয়েছে যে এটা সংখ্যা ভিত্তিক হোক। এটা সব জায়গায় 20 জন না, আমি যতদূর জানি। আপনি বলছিলেন, এবং আরেকটা সংক্ষেপে, আমাদের হাতে একেবারে সময় শেষ, একটু জি, আরেকটা ইস্যু যেটি ওনারা বলছে, শ্রমিকের সংজ্ঞায় আসলে কর্মকর্তা কর্মচারীদের যুক্ত করেছে, এটি আসলে সংখ্যাটা কি বলবেন? এখানে কর্মকর্তা কর্মচারী একটা ইউনিয়ন করবে না। বাংলাদেশে কিন্তু এখন সবচেয়ে যে ঝুঁকিপূর্ণ শ্রমিকদের পরে, সেটি হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, গার্মেন্টস সহ বিভিন্ন কারখানার মধ্যম সারির আপনার কর্মকর্তারা, যারা উচ্চশিক্ষিত, যারা এই দেশের আপনার একটা সম্ভাবনাময় শ্রমশক্তি, তারা বিভিন্ন প্রতিষ্ঠান আছে, তাদের কোনো আইনি সুরক্ষা নেই। আমরা সেটা বলেছি, তাদের আইনি সুরক্ষা নিশ্চিত করা এবং তারা যাতে নিজস্ব সংগঠন তৈরি করতে পারে তাদের স্বার্থের জন্য, সেটার ব্যবস্থা করা। সংগঠন কোনো সংগঠন কোনো বাড়তি বিষয় না। সংগঠন প্রত্যেকেরই প্রতিনিধিত্ব করার অধিকার থাকবে এবং এটা মালিকদের জন্য জরুরি, কারণ তারা একদল প্রতিনিধির সাথে। আপনারা বলছেন আসলে সকল পক্ষের যে অংশগ্রহণ সেটি আসলে নিশ্চিত করার ব্যাপারটি। অনেক ধন্যবাদ জনাব সুলতান আহমেদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।